ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রের নাগপুর, একটি অশান্তির ঘটনা, দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা। সেই ঝামেলা সামলাতে একটা বিরাট পুলিশ বাহিনী নামানো হয়েছিল। 33 জন পুলিশকর্মী ইনজিওর্ড হয়েছিলেন সেই ঝামেলা সামলাতে। এবার ঝামেলাটার কারণ কি? ঝামেলাটার কারণ হচ্ছে যে একটি সমাধি ভাঙার দাবি তুলেছিল একটি পক্ষ, তাই নিয়ে তারা বিক্ষোভ দেখায়, তারপর পাল্টা বিক্ষোভ হয়, এই নিয়েই অশান্তি, ঝামেলা, সংঘর্ষ যা হয় আর কি। এবার বিষয়টা হচ্ছে যে এই অশান্তির থেকেও বড় বিষয় যে এই অশান্তি হলো কার কারণে, বা অশান্তির কেন্দ্রীয় চরিত্রকে। অশান্তির কেন্দ্রীয় চরিত্রের নাম অরঙ্গজেব। কোন অরঙ্গজেব? আমরা ইতিহাস বইতে যে মুঘল আমল পড়েছি, সেই মুঘল আমলে যে কজন মুঘল সম্রাটের কথা আমরা পড়েছি, সেই ধারাবাহিকতা যেখানে গিয়ে শেষ হয়, সেই শেষ সম্রাটের নাম হচ্ছে অরঙ্গজেব, মানে যার সঙ্গে মুঘল সাম্রাজ্যের পতন হয়ে যায় আর কি। তো সেই অরঙ্গজেবকে নিয়ে এই অশান্তি। এখন এটা তো মনে প্রশ্ন জাগতেই পারে যে একটা ইতিহাসের পাতায় থাকা ব্যক্তি বহু যুগ আগে মারা গেছেন এবং তিনি ভালো লোক ছিলেন নাকি বেশি খারাপ লোক ছিলেন, এই নিয়ে বিতর্ক তো ঐতিহাসিক হয়ে গেছে, এখন তাকে নিয়ে অশান্তি কেন? প্রশ্নটা ওঠা স্বাভাবিক। এবার এই যে অশান্তি, কিছুটা ধর্মীয় টাচ আছে এর মধ্যে, অনেকটাই রাজনৈতিক টাচ আছে এর মধ্যে। সেই জন্য আমাদেরকে আগে বুঝে নিতে হবে যে সত্যিই কি এই অশান্তির কারণ অরঙ্গজেব? সত্যিই কি এই অশান্তির কারণ অরঙ্গজেবের বিরুদ্ধে জেগে ওঠা ক্ষোভ, নাকি এই অশান্তিটার মূলে রয়েছে অন্যান্য অনেক ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা বা অন্য কোনো সমীকরণ? এবং সেইটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এই নাগপুর জায়গাটির চরিত্র কেমন। চরিত্র মানে নাগপুর জায়গাটির পরিচিতি কেমন, তার মাটি কেমন, তার রাজনৈতিক জমি কেমন, তার ভৌগোলিক জমি কেমন, তার ঐতিহাসিক জমি কেমন। প্রথমে আমরা বুঝি যে নাগপুর জায়গাটার আসল তাৎপর্যটা কী। নাগপুর এই জায়গাটির একাধিক পরিচিতি রয়েছে বা একাধিক পরিচয় রয়েছে, তবে সবথেকে গুরুত্বপূর্ণ পরিচয় হলো এখানকার রাজনৈতিক পরিচয়। এই নাগপুরেই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর। এখান থেকেই পরিচালিত হয় আরএসএসের যাবতীয় কর্মকাণ্ড। কিন্তু আমি যদি এই পরিচয়কে সরিয়ে রাখি, তাহলেও আরও দুটো গুরুত্বপূর্ণ পরিচয় আছে এই নাগপুরের। বর্তমানে মহারাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে হাই প্রোফাইল পলিটিক্যাল ক্যারেক্টারের নাম হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সেই দেবেন্দ্র ফডনবিসের জন্মস্থান হলো এই নাগপুর। আরও এক ব্যক্তি যিনি অত্যন্ত হাই প্রোফাইল পলিটিশিয়ান এবং মোদী সরকারের মন্ত্রী, তার নাম নীতিন গডকরি। তিনিও এই নাগপুরেরই মানুষ। তার মানে এটাকে গডকরির গড় বলা হয়ে থাকে। এবং যে সময়ে মহারাষ্ট্রে নানা টালমাটাল চলেছে, বিজেপি নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে, সে সময়ও নাগপুর কিন্তু গডকরির গড়ই থেকেছে। তো যাবতীয় দিক থেকে নাগপুরের একটা রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই রাজনৈতিক অবস্থানের পাশাপাশি আমাদেরকে নাগপুরের ভৌগোলিক অবস্থানটাও বুঝতে হবে। মহারাষ্ট্রকে যদি আমরা দুভাগে ভাগ করি, পূর্ব এবং পশ্চিম, তাহলে আমরা দেখব যে একদিকে পড়ে মুম্বাইয়ের মতো ঝাঁ চকচকে শহর, আর একদিকে পড়ে নাগপুরের মতো শহরও বলতে পারেন বা নাগপুরের মতো ডেভেলপিং সিটি। এবং সাধারণত যারা মহারাষ্ট্রের বাইরে থাকি, আমাদের কাছে মহারাষ্ট্র মানেই হচ্ছে মুম্বাই। মহারাষ্ট্র মানে বাণিজ্য নগরী, শিল্পনগরী, মায়ানগরী, ঝাঁ চকচকে একটা জায়গা, আরব সাগরের তীরে একটা স্বপ্নের দুনিয়া। কিন্তু এইটা হচ্ছে মহারাষ্ট্রের পশ্চিম অংশ। মহারাষ্ট্রের পূর্ব অংশ, যেটা এই পশ্চিম অংশের থেকে অনেকাংশে বড়, সেটা কিন্তু গ্রামীণ মহারাষ্ট্র, যেখানে থাকে প্রকৃত মহারাষ্ট্র। সেখানে গ্রাম আছে, সেখানে কৃষক আছে, সেখানে চাষ আছে, তো সেখানে নানা ধরনের ক্ষোভ অসন্তোষও আছে। যেমন ধরুন মহারাষ্ট্র বললে, নাগপুর বললে লেবু চাষ বোঝায়, বা সেখানে একটা বড় পেঁয়াজের চাষ হয়। এই সংক্রান্ত নানা ক্ষোভের কথা এবং কৃষকদের নানা অসন্তোষ যা সাম্প্রতিক অতীতে উঠে আসতে দেখেছি আমরা। এবং এই নাগপুর বিশেষত্ব হলো, নাগপুর যে এলাকাটির মধ্যে পড়ে তাকে বিদর্ভ বলা হয়। এই বিদর্ভ এলাকা হচ্ছে মহারাষ্ট্রের সবথেকে পিছিয়ে পড়া এলাকা। এই এলাকাতেই গড়চিরৌলি বলে একটি জায়গা আছে, যেখানে কয়েক বছর আগেও মাওবাদী দৌরাত্ম্যের কথা আমরা শুনেছি। তো এই বিদর্ভকে ঘিরে কিন্তু নানা রকমের অশান্তি, অসন্তোষের কথা আমরা জেনে আসছি। সেই অশান্তি, অসন্তোষগুলো কি? বারবার শোনা যায় মহারাষ্ট্রে কৃষক অসন্তোষ, এবং বারবার শোনা যায় মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যার কথা। সেই যাবতীয় কিছু কিন্তু হয় এই বিদর্ভতেই, যে জোনের মধ্যে নাগপুর রয়েছে।
এবার বিষয়টা হচ্ছে যে এ তো গেল এর ভৌগোলিক পরিস্থিতি। আপনারা ভাবতেই পারেন যে ঠিক আছে, একটা জায়গা যেখানে একটা অসন্তোষ রয়েছে, সেখানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো তাহলে সেটা এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্ব কখন হয় কোনো জায়গার? রাজনৈতিক গুরুত্ব তখন হয় যখন সেখানে লোকসভার আসন থাকে, যখন সেখানে বিধানসভার আসন থাকে, যখন সেই জায়গাটা এতটা বড় এলাকাকে এফেক্ট করে দেয়, যখন সেই জায়গাটা বা সেখানকার কর্মকাণ্ড এত বড় এলাকার উপরে প্রভাব ফেলে দেয় যে সেখানে অনেক বিধানসভা আসন, অনেক লোকসভা আসনের ওপর প্রভাব পড়ে যেতে পারে, হার জিতের ফয়সালা হয়ে যেতে পারে সেখানকার ঘটনা দিয়ে, তখনই সেই জায়গাটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ঠিক যেমনটা এই বিদর্ভ এলাকা। কেন? তার কারণ হচ্ছে যে মহারাষ্ট্রের লোকসভা আসন সংখ্যা হচ্ছে মোট 48টি, যার মধ্যে 10টি পড়ে এই বিদর্ভ এলাকায়। এবার 48-এর মধ্যে 10 মানে বুঝতে পারছেন বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার যদি ধরেন যে বিধানসভা সিট কত, মহারাষ্ট্রের বিধানসভা আসন সংখ্যা হচ্ছে 288। সেই 288-র মধ্যে 62টা আসন হচ্ছে এই বিদর্ভ এলাকায় পড়ে। অর্থাৎ বুঝতেই পারছেন যে লোকসভা হোক বা বিধানসভা, এইখানে যে ভালো পারফর্ম করতে পারবে তার ট্যালি ওভারঅল ভালো যাবে। তো স্বাভাবিকভাবেই যে রাজ্য দখল করতে হলে তো বিদর্ভ দখল করতে হবে, তাই বিদর্ভে ভালো রেজাল্ট করতে হলে বিদর্ভের ক্ষোভ মেটাতে হবে। এবার বিদর্ভের ক্ষোভ কি? দীর্ঘদিন ধরে কৃষকদের ভালো টাকা না পাওয়া, ফসলের ভালো টাকা না পাওয়া, কৃষকদের নানা অভাব অভিযোগ থাকা, তাদের ঋণের ভার, ঋণের বোঝা তাদের উপর তৈরি হওয়া, এরকম নানা ধরনের সমস্যা, যে সমস্যার সমাধান বহু বছর ধরে চেষ্টা হচ্ছে না, ফলে ক্ষোভও মিটছে না। এবার সেই ক্ষোভগুলো গিয়ে ভোট বাক্সে পড়ে। এবার এই জায়গাটার রাজনৈতিক অতীত কি? রাজনৈতিক অতীত হচ্ছে দীর্ঘদিন ধরে এই বিদর্ভ এলাকা কংগ্রেসের শক্ত ঘাঁটি। এবার কংগ্রেসের শক্ত ঘাঁটি মানে এখানে এই দেখুন, এই বিদর্ভ এলাকাতেই হচ্ছে ওয়ার্দা বলে একটি জায়গা আছে, যেখানে গান্ধীজি তার শেষ জীবন কাটিয়েছিলেন। এখানে একটি আশ্রম আছে, সেই আশ্রমেই গান্ধীজি থেকেছিলেন। মানে তার মৃত্যু হয় 1948 সালে, সেই সময়েও তিনি ওয়ার্ধাতেই থাকতেন। ফলে এইখানে গান্ধীজির স্মৃতি বিজড়িত এলাকা। তারপরে যখন কংগ্রেস জমানা শুরু হয়, নেহেরু, তারপর ইন্দিরা, সেই সময় থেকেই এখানে কংগ্রেসের ভালো করে। এবং গোটা দেশে যখন কংগ্রেসের অবস্থা খারাপ, তখনও কিন্তু বিদর্ভ এলাকাতে কংগ্রেস খুব খারাপ রেজাল্ট করেছে, এরকমটা কখনো হয়নি, অন্তত সাম্প্রতিক অতীতে সেরকম উদাহরণ নেই। এবার বহু চেষ্টা করেও, এত হেভিওয়েট নেতা থাকা সত্ত্বেও, আরএসএসের সদর দপ্তর হওয়া সত্ত্বেও বিজেপি কিন্তু খুব বেশি এখানে পদ্ম ফোটাতে পেরেছিল এতদিন, এমনটা নয়। এবার সেটার কারণেই কৃষকদের ক্ষোভ হোক, বা সেটার কারণেই পিছিয়ে পড়া এই মহারাষ্ট্র, এই পিছিয়ে পড়া গ্রামীণ এলাকার মানুষের সার্বিক অসন্তোষ হোক, বা যাই কারণ হোক না কেন, এখানে কংগ্রেসই দীর্ঘদিন ধরে তার ঘাঁটি ধরে রেখেছে। এইবার যদি আমি গত লোকসভা ভোটের রেজাল্টে আসি, মানে ধরুন 2024-এর যে লোকসভা ভোটের রেজাল্ট, যেখানে মহারাষ্ট্রে বিজেপি খুব খারাপ ফল করে, বিজেপি এবং বিজেপির যারা শরিক রয়েছে তারা খারাপ ফল করে। যদিও এর নানা ব্যাখ্যা হয়ে থাকে যে মানুষরা ভালোভাবে নেয়নি, যে শরদ পাওয়ারের ঘর ভাঙা বা উদ্ধব ঠাকরের ঘর ভাঙা, নানা রকমের রাজনৈতিক ব্যাখ্যা আছে। কিন্তু অত ব্যাখ্যায় না ঢুকে আমি যদি সাধারণভাবে দেখি যে রেজাল্ট খারাপ হয়। কি খারাপ হয় না, এই যে বিদর্ভের 10টা লোকসভা আসন আছে, 10টা লোকসভা আসনের মধ্যে বিজেপি মাত্র 2টি পায়। মাত্র 2টি আসন বিজেপির ঘরে যায়, বাকি সমস্ত অপোজিশনের কাছে চলে যায়। তো স্বাভাবিকভাবে রেজাল্ট মহারাষ্ট্রে লোকসভাতে খুব একটা ভালো হয়নি। এত বড় রাজ্য, সেখান থেকে বিজেপি বিরাট কিছু নিয়ে বেরোতে পারেনি। তো এরপর যেটা হয় যে তার ওই বছরই 2024-এর লোকসভা ভোট, 2024-এই হচ্ছে বিধানসভা ভোট। তো বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল মহারাষ্ট্রের জমি পুনরুদ্ধার করা। এবার এত কম সময়ে, 6-7 মাসের ডিফারেন্স একটা লোকসভা ভোট আর একটা বিধানসভা ভোটের মধ্যে। তো সেক্ষেত্রে কী এমন আমি করে উঠতে পারি যাতে আমি জমি ফেরত পেতে পারি। এবার সেটা তো ধরুন রাজনৈতিক যারা কুশীলবরা আছেন তারাই বলতে পারবেন যে তারা বিজেপি ঠিক কী করেছে কি পারেনি। কিন্তু একটা পরিবর্তন অনেকে লক্ষ্য করেছেন, বা যেটা আমরা যারা টুকটাক এ নিয়ে পড়াশোনা করি তাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই বিধানসভা ভোটের প্রচার যখন থেকে শুরু হয় মহারাষ্ট্রে, তখন থেকে এই গোটা বিদর্ভ এলাকা, এই গোটা জোনটাতে বারবার করে বিজেপি এবং তার শরিক দলের নেতাদের মুখে অরঙ্গজেবের কথা শোনা যেতে থাকে। এবার এই অরঙ্গজেব নানা প্রেক্ষিতে উঠে আসে। কখনো কাউকে দেখে নেওয়ার জন্য অরঙ্গজেব, কখনো কিছু লোককে বুঝে নেওয়ার জন্য অরঙ্গজেব, কখনো কেউ একটু বেশি বেড়ে চলেছে বলে অরঙ্গজেব, নানা রকমের কারণে অরঙ্গজেব উঠে আসে। এবার এই একটা পরিস্থিতি তৈরি হয়, বাতাসে অরঙ্গজেব ভাসে, পলিটিক্যাল ইস্যুতে অরঙ্গজেব মিশে যান।
এই পরিস্থিতিটা চলতে থাকে, এই যাকে আমরা রেটরিক বলি, পলিটিক্যাল রেটরিক, তাতে অরঙ্গজেব মিশতে থাকে। তারপর ভোট হয়, রেজাল্ট হয়, অদ্ভুত ভালো রেজাল্ট করে মহারাষ্ট্রে বিজেপি, গোটা মহারাষ্ট্রেই মোটের ওপর ভালো রেজাল্ট করে, বিদর্ভতেও দারুণ রেজাল্ট করে। বিদর্ভের এই 62টা যে সিট রয়েছে, এবার বিদর্ভের একটা ব্যাপার আছে, এখানে না শরিক দলের খুব বেশি লড়ার জায়গা নেই। বিদর্ভ মূলত হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি লড়াইয়ের জায়গা। মানে ধরুন 62টা সিটের মধ্যে 40টা সিট এমন যেখানে কংগ্রেস আর বিজেপি সরাসরি লড়াই করে। ফলে এখানে কংগ্রেসকে হারাতে হলে বিজেপিকে কংগ্রেসকেই হারাতে হবে, কংগ্রেসের শরিককে হারিয়ে কংগ্রেসকে হারানো যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুত ভালো রেজাল্ট করলো এই বিদর্ভতে বিজেপি একাই জিতে নেয় 27টির কাছাকাছি আসন। এবার এই যখন কাটাছেঁড়া হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে যে এই জয়ের কারণ কী, তো নানা কারণ উঠে এসেছিল, যে কংগ্রেস লড়তে পারেনি, বিজেপি ঘর গুছিয়ে নিয়েছিল, তারপরে ক্ষত মেরামতি হয়ে গিয়েছিল, এরকম নানা কারণ। তার মধ্যে একটি কারণ কিন্তু অরঙ্গজেব উঠে আসে, বা আমরা যাকে খুব পরিশীলিত ভাষায় মেরুকরণ বলে থাকি। তো সেটা একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে ভালো রেজাল্ট, এবং দেখুন একটা হয়েছে বিধানসভা ভোট হয়ে গেছে, মহারাষ্ট্রে বিজেপি ভালো রেজাল্ট করে ফেলেছে, কিন্তু এবার কি, এবার তো বৃহত্তর মহারাষ্ট্রের যদি দিকে আপনি তাকান, সেখানে একটা জোটের সরকার, সেখানে একটা একনাথ শিন্দেকে নিয়ে মাঝে মধ্যে একরকম কথা হচ্ছে, অজিত পাওয়ারকে নিয়ে একরকম কথা হচ্ছে, এবং একটা সময় ছিল যখন বিজেপি এবং শিবসেনা দুজনে হাত ধরে একটা পরিচ্ছন্নভাবে সরকার চালিয়েছে। অপোজিশনে থাকলেও তাদের একটা পরিচ্ছন্ন জোট ছিল, সরকার যেভাবে সেভাবেই চালিয়েছে। কিন্তু এখনই এতগুলো টুকরো হওয়ার ফলে কোথাও একটা খাপছাড়া ব্যাপার আছে, কোথাও একটা বিজেপি নিজে একা দখল করলেও এখনও ব্যাপারটার মধ্যে একটা কনসলিডেশন যাকে আমরা বলি, সেটা আসেনি। সেই ঘর গুছিয়ে গোটা মহারাষ্ট্রে একটা নিরবিচ্ছিন্ন দাপট তৈরি করার জন্য বিজেপির কোথাও একটা ভালো রেটরিক, কোথাও একটা ভালো নীতি, এবার তার মধ্যে তো উন্নয়ন অবশ্যই আছে। এবার দেখুন মহারাষ্ট্রে কিন্তু নিজস্ব কিছু সমস্যাও আছে, এমনিতে একটা এগিয়ে থাকা রাজ্য এবং একটা ব্যবসার দিক থেকে উন্নত, কিন্তু কিছু জিনিসও আছে। সাম্প্রতিক অতীতে কিন্তু ওদের ঋণের বোঝা বেশ বেড়েছে, বেকারত্বের হার 13% ছুঁয়ে ফেলেছে। ফলে অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে মহারাষ্ট্রে, সেই সব ছোট হয়ে যায়, দূরে সরে যায় যদি একটা এত বড় বিতর্ক তৈরি হয়, যা অনেকাংশে মানুষের আলোচনার টেবিলে উঠে আসে, মাথায় উঠে আসে এবং চর্চায় উঠে আসে। এবার এই অরঙ্গজেবের উদয় সেই কারণে হলো কিনা, বা সত্যি এই সমস্ত যাবতীয় খুচরো সমস্যা বা অভ্যন্তরীণ সমস্যা যা হয়তো সাধারণ মানুষের সমস্যা, সেইগুলো এই বিতর্কে ঢাকা পড়ে যাচ্ছে কিনা, বা সেরকম কোনো উদ্দেশ্য এই বিতর্ক বা এই অশান্তির নেপথ্যে আছে কিনা, সেটাও অবশ্যই আলোচনার বিষয়। বিধানসভা নির্বাচনে এই বিদর্ভের 62টা সিটের মধ্যে 27টা বিজেপি জিতে গেছে, এখন বাকি থাকে 35টা আসন। তো এই যে অরঙ্গজেব, তাকে কেন্দ্র করে বিতর্ক, সেই নিয়ে অশান্তি, এই নানা কিছু, এই সমস্ত কিছু কি শুধুমাত্র ওই 35টা আসনের জন্য, নাকি এর নেপথ্যে আরও বড় কোনো সমীকরণ আছে, আরও বড় কোনো সাবসিঁড়ি আছে? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং সে নিয়ে আমরা আলোচনা করব অন্য একটি এপিসোডে।